প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। তো কিছুদিন পুজোর জন্য আমাদের ভিডিও বন্ধ ছিল। তো পুজো শেষ, আবার আমি তোমাদের জন্য যেরকম ক্লাস নিয়ে আগে করাতাম সেরকম নিয়ে হাজির হয়েছি। তো তোমরা পুজো কেমন কাটালে, তো সেটাই সবচেয়ে বড় কথা। তো তোমরা পুজো কেমন কাটালে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও। আর আমি কেমন কাটিয়েছি না কাটিয়েছি সের জন্য তোমাদের একটা ভিডিও করে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিয়ে, ভিডিওটা আগের ভিডিওতে সেটা করা হয়েছে একটা ভিডিও। তো তোমরা অবশ্যই সেটা থেকে বুঝতে পারছো যে আমি কেমন ঘুরেছি না ঘুরেছি। তো তোমরা কেমন ঘুরলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও। আর আজকে আমরা 11 ফিজিক্সের নিউটনের গতিসূত্র যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের যে একটা ভিডিও করা হয়েছিল, সে যতদূর হয়েছিল তারপর থেকে আজকে আমি শুরু করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো ভবিষ্যতে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আর শুধুমাত্র যে ক্লাস 11 ফিজিক্সের এটা দরকার হবে তা নয়, আরআরবি গ্রুপ ডি, রেলের গ্রুপ ডির একটা এক্সাম হয়, সেই এক্সামে ফিজিক্স থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো যারা সেই পরীক্ষাটা দিবে, ঠিক আছে, তারাও যদি এই ভিডিওগুলো ফলো করে তাদেরও উপকারে আসবে কিন্তু ভিডিওগুলো, ঠিক আছে। আলাদাভাবে ভিডিও করার প্রয়োজন নেই। যদি তোমরা মনে করো যে এই ভিডিওগুলোই তোমাদের অনেক উপকারে আসবে, কিন্তু একটু কি বেছে বেছে নিতে হবে। সব কিছু জিনিস তোমাদের হয়তো ওখানে লাগবে না, ওখানে নিউমেরিক্যালটা বেশি থাকে। তো যাই হোক, যেগুলো আমি নিউমেরিক্যাল করাবো সেগুলো তোমরা করতে পারো। তো আমরা এর আগে কতদূর পড়িয়েছিলাম? এর আগে পড়িয়েছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে গাণিতিক রূপটুপগুলো আছে কলনবিদ্যার সাহায্যে এবং এমনি বীজগাণিতিক নিয়মে আমরা কিন্তু সেটা প্রমাণ করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তা আমরা ইতিমধ্যে F = m/a এই প্রমাণটা করে ফেলেছি, ঠিক আছে। এইখান থেকে আমরা এখন কি করব, এই যে ফোর্সের একক এবং মাত্রা সেগুলো ডিরাইভ করব এবং এককগুলোর মধ্যে সম্পর্ক কী সেটাও বলবো। এটা কিন্তু ডিরাইভ কিন্তু আমরা অলরেডি করেছি, ঠিক আছে। কলনবিদ্যার সাহায্য করেছি এবং এমনিও করেছি, বীজগাণিতিক পদ্ধতিতেও করেছি। তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি তার জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিবে, ঠিক আছে। আর হ্যাঁ, এবার আমরা এটার করব, মানে এখান থেকে একক কিভাবে পাওয়া যায়, বলের একক, মানে বলের তো পরিমাপ পেয়ে গেলাম, তাহলে পরিমাপ পেয়ে গেলে বলের এককও পাবো এখান থেকে। তো সেই এককটা কিভাবে পাবো সেটা আমরা দেখে নিই। আমি যদি সিজিএস ইউনিটের কথা বলি, সিজিএস একক, তাহলে দেখো এখানে ফোর্সের সিজিএস একক, বলের সিজিএস একক কী হবে? এখানে ভরের একক কী হয়? বলের গ্রাম সিজিএস পদ্ধতিতে, আর ত্বরণের সেমি/সেকেন্ড স্কোয়ার এটা হবে। আর এসআই এককের কথা যদি বলি তাহলে কি হবে? ভরের জন্য কত? ভরের জন্য কেজি, ঠিক আছে। আর সেমির জায়গায় এটা মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল তোমার কিন্তু বলের সিজিএস ও এসআই একক, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা পরম এককের কথা বলছি, অভিকর্ষী একক এখন আমরা পড়বো না। তো এখানে আর একটা কথা বলে রাখি, এই যে এককটা তোমরা করলে, ঠিক আছে, এই এককটার আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ডাইন, ঠিক আছে। আমরা জেনারেলি জেনে থাকি যে বলের সিজিএস একক ডাইন আর এসআই একক হচ্ছে নিউটন, ঠিক তো, এটা জানি। কিন্তু অ্যাকচুয়ালি এই নিউটন মানে এটা, ঠিক আছে, নিউটন মানেই হচ্ছে এটা। এবার কিভাবে কি আসছে না আসছে সেগুলো আমরা জানবো। তাহলে এবার প্রথম আমরা পড়বো ডাইন কাকে বলে আর নিউটন কাকে বলে, ঠিক আছে। হেডিং লাগাও 1 ডাইন। এটা অ্যাকচুয়ালি কি? এই যে আমরা দেখতে পেলাম F = m/a, ঠিক আছে। যদি আমরা এই m এর মান 1 নিই, 1 গ্রাম, আর ওই বস্তুটার ত্বরণ যদি এটা যদি 1 সেমি/সেকেন্ড স্কোয়ার হয়, তবে এই যে ফোর্সটা কত হবে? 1 ডাইন হবে। দেখতেই পাচ্ছ, এটাও 1 এটাও 1, তাহলে এদের গুণফল সেটাও 1। এবার আমরা এটাকে ডিফাইন করবো কি করে, তাই না? দেখো, 1 গ্রাম ভরের একটা বস্তু আমি নিয়েছি, সেই বস্তুটার ত্বরণ কতটা সৃষ্টি করতে হবে? 1 সেমি/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হবে। 1 গ্রাম ভরের একটা বস্তুর 1 সেমি/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে গেলে যে পরিমাণ বলের প্রয়োজন হবে সেটাকে আমরা 1 ডাইন বলবো। তাহলে 1 ডাইন, এই 1 ডাইন মানে আমরা লিখতে পারি 1 গ্রাম ইন্টু 1 সেমি/সেকেন্ড স্কোয়ার, এটা লিখতে পারি, ঠিক তো। এটাই হলো কিন্তু ডাইনের সংজ্ঞা। ম্যাথামেটিক্যালি সবসময় সংজ্ঞাগুলো ডিরাইভ মানে
প্রকাশ করার চেষ্টা করবে। তুমি যদি পরীক্ষায় এক ডাইন কাকে বলে যদিও আসে না 11-এর পরীক্ষায়, যদিও আসে, তুমি যদি এইটা লিখে আসো, মাস্টাররা যারা খাতা দেখবে তারা আরও বেশি মানে খুশি হবে তোমার অ্যান্সার দেখে। তার সঙ্গে সঙ্গে তুমি ভাষাটা দিতেও পারো যে 1 গ্রাম ভরের একটা বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে গেলে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে এক ডাইন বলে, সেটা দিতে পারো। তার সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিলে স্যাররা আরও বেশি খুশি হয়। তারপরে নিচে এটা দিয়ে দিবে, ঠিক আছে? এটা হয়ে গেল আমার ডাইনের সংজ্ঞা। এবার আমরা কি করব, নিউটনের সংজ্ঞা পড়ব। 1 নিউটন। 1 নিউটন কি এই জায়গা থেকেই আসবে। তুমি দেখো এখানে এম এর মানটা কত নিব, এম এর মানটা নিব 1 কেজি, ঠিক আছে? 1 কেজি ভরের একটা বস্তু নিলাম, তার ত্বরণ কতটা সৃষ্টি করতে হবে, ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে হবে। 1 কেজি ভরের একটা বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে গেলে যে বলটা লাগবে আমার, সেই বলটাকে বলা হয় 1 নিউটন, ঠিক আছে? মাথায় থাকে জানো। তাহলে কি বললাম, 1 কেজি ভরের একটা বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে গেলে যে পরিমাণ বলের প্রয়োজন হবে সেই পরিমাণ বলকে আমরা বলবো 1 নিউটন, ঠিক আছে? তাহলে নিউটনটাকে আমরা যদি ম্যাথামেটিক্যালি লিখতে যাই, 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল আমার 1 নিউটনের সংজ্ঞা, ঠিক আছে? তো আমরা তো সংজ্ঞা পড়ে নিলাম। এবার এই 1 নিউটনের সঙ্গে 1 ডাইনের কি সম্পর্ক আছে সেটা আমরা একটু দেখব। যদিও এই জিনিসগুলো খুবই সোজা জিনিস, ক্লাস 9-এ হয়তো তোমরা পড়েছো, তবুও আমার কর্তব্য বলে দেওয়ার, সেই জন্য আমি বলে দিচ্ছি। তাহলে 1 নিউটন মানে আমরা দেখলাম, এখানে আমি হেডিং করি সম্পর্ক। কার কার সম্পর্ক? ডাইন ও নিউটনের সম্পর্ক। 1 নিউটন মানে দেখলাম 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা দেখলাম। এবার আমরা কি করব, এই কেজিটাকে গ্রামে কনভার্ট করে দেবো। কেজি থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয় সবাই আমরা জানি, 10-এর কিউব হয়, মানে 10-এর কিউব দিয়ে গুণ করতে হয়, এত গ্রাম হয়ে গেল। আর এটা মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কি করতে হবে, 100 হবে, তাই না? তাহলে 10-এর স্কোয়ার সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল আমার। কনভার্ট করে দিলাম এটাকে এসআই থেকে সিজিএসে, এটাকেও এসআই থেকে সিজিএসে কনভার্ট করে দিলাম। আশা করছি বুঝতে পারছো। এই যে 1 কেজি মানে হয় কত, 1000 গ্রাম। 1000 গ্রামকে আমরা 10-এর কিউব লিখতে পারি না? লিখতে পারি। আবার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা যেটা আছে সেটাকে 1 মিটারের জায়গায় 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। আর 100 সেমি মানে কত, 10-এর স্কোয়ার সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই কি না? সেটাই আমি ডাইরেক্ট এখানে বসিয়েছি পাওয়ার আকারে, ঠিক আছে? এইবার আমরা কি করব, এই দুটো ভ্যালুগুলো গুণ করে দেবো। তাহলে 10-এর কিউব আর 10-এর স্কোয়ার, তাহলে 10-এর পাওয়ারে 5 হয়ে গেল গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই যে এটা চলে এলো, তাই তো? এটা আসলো। এইটা মানে একটু আগেই তুমি দেখতে পেলে, এইটা মানেই হচ্ছে ডাইন, তাই নয় কি? হ্যাঁ, 10⁵ ডাইন। তাহলে 1 নিউটন মানে কত পেলাম, 10⁵ ডাইন। এটা পেয়ে গেলাম আমরা সম্পর্ক, ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক। কোথাও কোনো অঙ্ক করতে গিয়ে যদি দেখা গেল আমাকে ডাইনকে নিউটনে কনভার্ট করতে হচ্ছে বা নিউটনকে ডাইনে কনভার্ট করতে হচ্ছে, তখন কিন্তু আমরা এই যে রিলেশনটা পেলাম 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, সেটা থেকে কিন্তু করতে পারবো। আচ্ছা, এবার যদি তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার সবসময় কি ডাইন থেকে নিউটনে যাব বা নিউটন থেকে ডাইনে যাব, সেটা কীভাবে? যদি এখানে 1 ডাইন আমি করতে যাই, 1 ডাইন সমান তাহলে কত নিউটন হবে? 10⁻⁵ নিউটন হবে, তাই নয় কি? হ্যাঁ, এটা এই পাশে চলে আসবে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে পরীক্ষায় হয়তো বললো 1 নিউটন সমান কত ডাইন, না দিয়ে বললো 1 ডাইন সমান কত নিউটন, তখন তোমাকে এটা করতে হবে, ঠিক আছে? এই মোটামুটি সম্পর্ক হয়ে গেল। এবার আমরা গতদিনের যে নিউটনের গতিসূত্রের দ্বিতীয় গতিসূত্রের প্রমাণটা করেছিলাম, F = m × a, সেটা কিন্তু অবশ্যই স্থির ভরের কোনো বস্তুর ক্ষেত্রে করেছিলাম। তো সেটার উপর বেশ করে আমি একটা প্রবলেম এখন করব, একটা বা দুটো প্রবলেম করব। তারপরে আমরা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটার রূপ কেমন হয় সেটা দেখব, সেটার উপর একটা প্রবলেম করব। তারপরে আদার্স বলের ঘাত বল এগুলো যেগুলো আছে সেগুলো আমরা করব। আচ্ছা, তার আগে যখন সবই করছি মাত্রাটাও বের করে দিই, বলের মাত্রা। বলের মাত্রা দেখো, বলের মানে হচ্ছে F = m × a। তাহলে আমরা যদি ফোর্সের মাত্রা বের করতে যাই, তাহলে F এর মাত্রা = m এর মাত্রা ইন্টু a এর মাত্রা, তাই তো? এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে F এর মাত্রা কি হবে? m এর মাত্রা তো m, সবাই জানি আমরা। a এর মাত্রা হচ্ছে L T⁻², তাই তো? এই হয়ে গেল কিন্তু আমার বলের মাত্রীয় সমীকরণ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি,
তোমাদের অনেকের কনফিউশন থাকে মাত্রা কি আর মাত্রীয় সংকেত কি আর মাত্রীয় সমীকরণই বা কি। দেখো এই যে আমি সমান চিহ্ন দিয়ে দুই পাশে লিখলাম এটা কিন্তু মাত্রীয় সমীকরণ লিখলাম, এটা সমীকরণ আকারে লিখেছি। আর যদি বলতো মাত্রীয় সংকেত লিখতে তাহলে জাস্ট এই সাইডটা লিখতাম, ঠিক আছে। আর মাত্রা কি, মাত্রা হচ্ছে এই যে পাওয়ার যেগুলো আছে ঘাত যেগুলো সেগুলো হচ্ছে মাত্রা। তাহলে বলের মাত্রীয় সমীকরণে বা বলের মাত্রীয় সংকেতে এম এর মাত্রা কত, এখানে কিছু নাই মানে 1 আছে তাই না, এগুলো তো 1 আছে, তাহলে এম এর মাত্রা হচ্ছে 1, এল এর মাত্রা 1 আর টি এর মাত্রা -2। এইগুলো কিন্তু মাথায় থাকবে। আমরা মাত্রা বলে এটা লিখে দিই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সঠিক নয়। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে মাত্রীয় সংকেত বলতে হবে। যে আমরা এরকম লিখি না এম এল টি টু দি পাওয়ার -2, এটা বলে দিই মাত্রা, এটা কিন্তু মাত্রা না, এটা হচ্ছে বলের মাত্রীয় সংকেত, ঠিক আছে। বলের মাত্রীয় সংকেত, মাত্রা কোনগুলো, এদের ঘাত যেগুলো আছে প্রত্যেকের আলাদা আলাদা ঘাতগুলো হচ্ছে তাদের এক একটা মাত্রা, ঠিক আছে। আর এইভাবে যদি লিখি সমান চিহ্নের দুই পাশে তখন সেটাকে আমরা বলে থাকি মাত্রীয় সমীকরণ, মানে একটা সমীকরণ আকারে প্রকাশ করে দিলাম ওই মাত্রাটাকে, ওর এটাকে, ঠিক আছে। তখন আমরা এটাকে বলবো মাত্রীয় সমীকরণ, ঠিক আছে। আর যদি এই সাইডে সমান চিহ্ন না দিয়ে শুধু লিখি তাহলে সেটা হবে মাত্রীয় সংকেত। আর মাত্রা কোনগুলো, মাত্রা হচ্ছে এই ঘাতগুলো। আর একবার বলে দিলাম রিপিটেড, তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। অনেকের এটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা থাকে, ঠিক আছে, সেই জন্য আমি একটা রিপিট করে দিলাম। এবার আমরা চলে আসছি ওই প্রবলেমটা নিয়ে। প্রবলেমটা এই বইয়ে আছে, প্রবলেমটা বলেছে একটি চলমান বস্তুর ওপর একটি বল এফ ইকুয়াল টু কেটি, একটি বল এফ ইকুয়াল টু কেটি ক্রিয়া করতে শুরু করলো। বল প্রয়োগের মুহূর্তে বস্তুটির প্রাথমিক ভরবেগ পি হলে কত সময় পর সেই ভরবেগটা দ্বিগুণ হয়ে যাবে তাই বলেছে। কথাটা বুঝতে পারলে? একটা বস্তু বা গাড়ি যাই হোক সেটার ওপর একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটার মান বলেছে এফ ইকুয়াল টু কেটি, মানে সেটা একটা টি এর ফাংশন, টি এর ওপর চেঞ্জ হচ্ছে, মানে পরিবর্তনশীল বল, কনস্ট্যান্ট ফোর্স নয়, ক্রিয়া করে শুরু করলো। এই বল প্রয়োগের মুহূর্তে যখন বলটা প্রয়োগ করা হলো তখন ওই বস্তুটার প্রাথমিক ভরবেগ ছিল পি, বলেছে কত সময় পর এই ভরবেগটা পরিবর্তিত হয়ে 2p হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাকে বলেছে বের করতে। তা আমরা কি বলেছি এখানে দেখো, প্রযুক্ত বলটা দেওয়া ছিল এফ ইকুয়াল টু কেটি, এটা দেওয়া ছিল, এটা আমি 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। মানে কি বললো যে একটা বস্তুর ওপর এফ ইকুয়াল টু কেটি এই পরিমাণ বল প্রযুক্ত করা হলো। এবার তুমি এই এক্সপ্রেশনটা থেকেই বুঝতে পারছো যে এই যে প্রযুক্ত বলটা সেটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, টাইম যত পরিবর্তন হবে সেটা কিন্তু এটাও কিন্তু পরিবর্তিত হবে ফোর্সটা। তাহলে টাইমের ওপর এই ফোর্সটা ডিপেন্ড করছে, মানে এই যে ফোর্সটা এইটা টাইমের ফাংশন, একটা টাইমের ফাংশন। তো এখানে আমাকে বলেছে এই টাইমটা প্রথম একবারে ইনিশিয়াল টাইমে টি ইকুয়াল টু জিরোতে যখন আমার এই ফোর্সটা অ্যাপ্লাই করা হলো তখন ওই বস্তুটার ভরবেগ হচ্ছে পি, কোন সময় পর সেটা 2p হয়ে যাবে সেটা বের করতে হবে। তো আমরা জানি ফোর্স আর মোমেন্টামের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু ডিপি ডিটি, আমরা সকলে এটা জানা আছে আমাদের, তাই না। এখানে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটার মান তো 1 হয়, তোমরা সকলে জানো। বা এখান থেকে যদি আমি ডিপিটা বের করে নিই তাহলে ডিপি ইকুয়াল টু এফ ডিটি এরকম আসবে, দেখো কোনাকুনি গুণ করে। এবার তুমি এক কাজ করো, এফ এর ভ্যালুটা বসিয়ে দাও, ডিপি ইকুয়াল টু এফ এর মান কত, কে টি ডিটি বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তুমি দরকার হলে লিখে দেবা 1 নং ব্যবহার করে পাই, ঠিক আছে। এবার তোমাকে এখানে একটা লিমিট বসাতে হবে, সেই লিমিটটা কি দেখো, লিমিটটা আমি ইন্টিগ্রেশন মাধ্যমে বসাবো, ইন্টিগ্রেশন করতে হবে। সেখানে কি যখন একবারে ইনিশিয়াল টাইম ছিল তখন ওর ভরবেগ ছিল কত, ভরবেগ ছিল তোমার পি, টাইম ধরে নিলাম একটা টাইম, যে কোনো একটা টাইম 2p হয়ে গেছে, টি টাইম পরে ধরো টি টাইম পরে সেটা 2p হয়ে গেছে, তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হলো, পি থেকে 2p, মানে দ্বিগুণ বলেছে যে 2p। এটার ইন্টিগ্রেশন লিমিটটা কিন্তু আমি বোঝাতে পারলাম আশা করছি, যে ভরবেগটা প্রথমে ছিল পি, পরবর্তী হয়ে কত হয়েছে 2p, তাই আমি লিমিটটা দিলাম কত, পি থেকে 2p। আচ্ছা, এবার এখানে কেটা তো ধ্রুবক বেরিয়ে গেল, টি ডিটি এটার ইন্টিগ্রেশন যখন করব তখন আমি লিমিটটা কি কত বসাবো, দেখো এখানে যখন পি ছিল, ভরবেগটা যখন পি ছিল তখন টাইম কত ছিল, একবার যখন প্রথম ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে তখন, তার মানে এখানে কিন্তু 0 টাইম ছিল, তাই না, 0 টাইম ছিল। আর আমি যখন এই ভরবেগটা পি থেকে বেড়ে 2p হয়ে গেল, পি থেকে বেড়ে 2p হয়ে গেল, তখন আমি ধরে নিলাম টাইমটা হয়ে গেছে তোমার টি, কত টি, টাইমটা 0 থেকে বেড়ে টি হয়েছে, সেই টাইমের মধ্যে ভরবেগটার পরিবর্তন কত হয়েছে, পি থেকে
2p। এবার আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন লিমিটগুলো জাস্ট বসাবো, তাহলেই হয়ে যাবে। ডিপি এর ইন্টিগ্রেশন হয় p, লিমিট বসাতে হবে 2p, নিচে p রাখলাম এইভাবে। এখানে কে থাকলো, t এর ইন্টিগ্রেশন কত, t²/2 0t। এবার এই ভ্যালুগুলো আমাকে ইন্টিগ্রেশন এই যে মানগুলো সেগুলো একটু বসিয়ে দিলেই কিন্তু আমার জিনিসটা দিয়ে টি এর মানটা বের করতে হবে। এবার এখানে বসাও, এখানে আপার লিমিট 2p মাইনাস লোয়ার লিমিট p। আমরা সবাই জানি লিমিট বসানোর মান ব্যাপারটা জানি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম। আর এখানে তো থাকলো কে থাকলো, টি এর মান হতো, টি এর মান হচ্ছে t²/2 মাইনাস 0। এটা বসিয়ে কোনো লাভ নাই, তাই আমি বসালাম না। এদিকটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, p দাঁড়াবে, p = কত দাঁড়ালো, কে t²/2। এখান থেকে তোমাকে ওই টি এর ভ্যালুটা বের করতে হবে। তো টি এর ভ্যালুটা বের করো, টি এর এখানে গুণ করে দাও, কে t² = 2p, তাহলে t² = 2p/k, তাহলে টি এর মান কত হচ্ছে √2p/k। এই হয়ে গেল তোমার টি এর মান। তার মানে টাইমটা যখন 0 থেকে মানে প্রাথমিক সময় থেকে যখন t = 2p/k এই টাইমটা যখন হবে তখন কিন্তু ওর বস্তুটার ভরবেগ পরিবর্তিত হয়ে p থেকে 2p হয়ে যাবে। এটাই কিন্তু তোমার ছিল অঙ্ক। খুব ভালো অঙ্ক এটা। তো এবার আমরা পরবর্তী একটা অঙ্ক করে নিই, খুব নিউমেরিক্যাল সহজ একটা অঙ্ক। বলেছে কি যে 5 কেজি ভরের একটি বস্তুর 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে চলছে, ঠিক আছে, খুব ভালো কথা। বস্তুটি 20 সেকেন্ড সময় থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে কি বলেছে, বস্তুটাকে থামাতে হবে, 5 কেজি ভরের একটি বস্তু, ঠিক আছে, তার উপর সে কত বেগে চলছে, 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। বস্তুটিকে 20 সেকেন্ড সময় থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে। তো এই অঙ্কটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি টোকা হয়ে থাকে তাহলে আমি মুছিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিতে পারো, আমি একটু বেরিয়ে গেলাম, স্ক্রিনশট আশা করি না হয়ে গেছে। দেখো এই অঙ্কটায় কী কী ডাটা দিল সেটা তুমি দেখে নাও। সহজ অঙ্কটা, 9-এর অঙ্ক। এম দেওয়া আছে কত, 5 কেজি, ঠিক আছে। বস্তুটার প্রাথমিক বেগে চলছিল কত, ইউ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। টাইম বলে দিয়েছে টি = কত, 20 সেকেন্ড সময় থামাতে হবে যেহেতু বলেছে, তাহলে অন্তিম বেগটা 0, ঠিক আছে। এবার তোমার এখানে কত বল প্রয়োগ করতে হবে তাই বলেছে, মানে ফোর্সটা বের করতে হবে তোমাকে, প্রযুক্ত বলটা বের করতে হবে। তো প্রযুক্ত বল বের করতে গিয়ে তোমাকে দেখা যাচ্ছে এখানে ত্বরণ বা মন্দন যেটা, সেটাও বের করতে হচ্ছে। এখানে কতটা মন্দন, এই যে প্রাথমিক বেগ ইউ, ঠিক আছে, অন্তিম বেগ 0, টি সময় থামানো হচ্ছে। তো এইটা করতে গিয়ে তাকে কতটা মন্দন অ্যাপ্লাই করতে, কতটা ত্বরণ তার মানে কতটা মন্দন হলো, মন্দীভূত হলো, সেই মন্দনটা তোমাকে কিন্তু প্রথমে বের করে নিতে হবে। তারপরে তুমি F = m/a থেকে ফোর্সটাও বের করতে পারবে। তো এই ডাটাগুলো দেওয়া আছে। আমরা জানি, আমরা যে রিলেশন জানি সেই রিলেশন থেকে আমরা কি বের করব, প্রথমে মন্দনটা বের করব। কি জানি, v = u + at, এটা আমরা জানি, তাই তো। এখানে যেহেতু তোমার এটা মন্দন হবে, দেখেই বুঝতে পারছো গাড়িটা থেমে যাচ্ছে, তাই এ এর ভ্যালু কিন্তু নেগেটিভ আসবে। কিন্তু আমি এই সূত্রটা ইউজ করলাম, ডাইরেক্ট নেগেটিভ ভ্যালুটাই চলে আসবে। দেখো ভি এর মান 0, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 10, এ এর মান তো জানি না, টি এর মান হচ্ছে 20, ঠিক আছে। এখান থেকে তুমি 20 a = 10 - 10, এখান থেকে এ এর মান কিন্তু পেয়ে যাবে -1/2, এ এর মান তুমি পেয়ে গেলে। এবার মাইনাস কেন আসলো, তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে মাইনাসটা কেন আসলো। মাইনাসটা আসলো এটাই বোঝাতে যে এই যে ত্বরণ, এটা যে এ মানে আমরা কি জানি, এ মানে জানি ত্বরণ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ত্বরণ নয়, এটা হচ্ছে মন্দন, তাই না। সেই জন্য মাইনাস সাইনটা আসলো। তুমি প্রয়োজন হলে এখানে লিখে নিতে পারো, মাইনাস চিহ্নটি মন্দন বোঝাচ্ছে, মাইনাস চিহ্নটি মন্দন বোঝাচ্ছে, ঠিক আছে। এবার তোমরা প্রযুক্ত বলটা বের করবে, প্রযুক্ত বল F = m/a, এবং যেখানে তুমি বলটা বের করবে তখন কিন্তু এই মাইনাস চিহ্নটার ব্যবহার করবে না। তাহলে অতএব প্রযুক্ত বল F = আমরা জানি m/a, m এর মান কত, এখানে 5 আর a এর মান 1/2, তাহলে 5/2, এটা হয়ে গেল। কিসে বের করলে তুমি, এটা তুমি দেখো সব গোটাই এসআই পদ্ধতিতে আছে, তাহলে এটা নিউটনে বেরোলো, 5/2 নিউটন। এবার এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে তোমার কত আসবে, 2.5 নিউটন, তাই তো। এই হয়ে গেল তোমার কিন্তু অঙ্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা,
তার কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো হয়তো বা তোমরা ক্লাস 9-এ একটু একটু হলেও তোমাদের ধারণাটা আছে, ঠিক আছে। কিন্তু এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যেটা কিন্তু বাস্তবে খুব বেশি অ্যাপ্লাই। তার কারণ তোমরা জানো যে যখন কোনো একটা বস্তুর বেশিরভাগ ক্ষেত্রেই ভরটা কি সবসময় কনস্ট্যান্ট থাকে? আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝে নেবে। ধরো একটা লরিতে বালি নিয়ে যাচ্ছে, বালি বোঝায় লরি। তোমরা যদি একটু লক্ষ্য করো সেই লরিটার দিকে, দেখবে ওই লরি থেকে কন্টিনিউয়াস জল পড়ে। যেখান থেকে বালিটা তুলেছে সেই বালি মানে কি নদীর থেকেই তো বালি তুলে, ওই জিসিপিতে করে বালি লোড করে দিয়েছে, সেই বালিতে জল ছিল, সেই জল সহ বালি লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার পর সেই রাস্তা দিয়ে গাড়িটা আবার আসছে, যতক্ষণ যাবে ততক্ষণ ওই জল কিন্তু পড়বে। তাহলে জল যেহেতু বালি থেকে পড়ছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, ওই গাড়িটার যে মোট ভর সেই ভরটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই কি নয়? পরিবর্তন হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এই যে কেসটা আমি নিলাম, সেই কেসটা দেখো বালি সহ গাড়ির ভর একটা বিশাল আয়তনের ভর, সেখানে জল পড়ছে, সেই একটা নগণ্য ভরের পরিবর্তন হচ্ছে, সেটা অনেক সময় নেগলেক্ট করে দেওয়া যায়। কিন্তু এরকম অনেক কেস আছে যে ক্ষেত্রে এই ভরটাকে কিন্তু নেগলেক্ট করা যাবে না, ঠিক আছে, ভরটাকে নেগলেক্ট করা যাবে না। তাহলে সেই সব ক্ষেত্রে এই যে ভরের পরিবর্তনটাকে নেগলেক্ট করা যাবে না, সেই সব ক্ষেত্রে আমরা নিউটনের এখন যেটা পড়বো সেটা কিন্তু কাজে লাগবে। এবং এরকম উদাহরণ প্রচুর দেওয়া যায়, ঠিক আছে। আমি আর একটা উদাহরণ বলছি। ধরো এরকম হচ্ছে যে কেউ একজন মাথায় একটা বস্তা নিয়ে যাচ্ছে, কিছু লোড আছে সেই বস্তাটা একটু ফুটো আছে, সেই ফুটো দিয়ে কন্টিনিউয়াস একটা কিছু পড়ে যাচ্ছে, যেটা আছে বস্তার ভিতর পড়ে যাচ্ছে। এক বস্তার ওয়েট খুব একটা বেশি না ওজন, তাহলে সে যেহেতু পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে সেই পড়ার ব্যাপারটা কিন্তু আমাকে কাউন্টের মধ্যে আনতে হবে। ভরের যে পরিবর্তনটা সেটা কিন্তু আমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ফোর্স দুই রকমভাবে হতে পারে, যেমন ভরবেগ মানে কি ভর এবং বেগ, ঠিক আছে, আর ফোর্স মানে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই যে বলটা মানে আমরা যেমন বেগ থেকেও যে বলটা পেতে পারি, সেমনি মাসের পরিবর্তন থেকেও কিন্তু বলের উদ্ভব হতে পারে। সেরকম কীরকমভাবে কি হয় সেটা আমরা এখন দেখে নিই। আমরা দেখেছিলাম যে একটা বস্তুর ভর এম, হ্যাঁ এম, আর বেগ যদি ভি হয় তখন তার ভরবেগটা হয়েছিল পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এটা হয়েছিল আমার একটা বস্তুর ভরবেগ, ঠিক আছে, ভিটা। এবার আমরা বল যেটা পেয়েছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বলেছিলাম যে এই পি এর পরিবর্তনের হার সেটাই হচ্ছে বল, তাই তো। তাহলে এই প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু হয়েছিল আমার ডিপি ডিটি। এইখানে একটা ধ্রুবক আসে কে, সেটা তো আমরা আগেই বের করেছি, কে এর মান 1 হয়, ঠিক আছে, সেই জন্য আমি আর ওটা লিখছি না, ডাইরেক্ট এফ ইকুয়াল টু ডিপি ডিটি করছি। এবার এখানে কি করব, ডি ডিটি অফ পি এর যে ভ্যালু এমভি বসিয়ে দিলাম, ঠিক আছে। এর আগে কি করেছিলাম, এর আগে আমরা এমটাকে ধ্রুবক ধরে নিয়েছিলাম, যেটার মানে যেটা তো সম্ভব, এম তো ধ্রুবক হতেই পারে, কিন্তু এম ধ্রুবক হবে না এরকমও হতে পারে, ঠিক আছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিলাম। তাহলে যখন এমটা ধ্রুবক নয়, এম যদি ধ্রুবক না থাকে, তাহলে এবার আমরা কি করব, প্রথম আমরা ইউ ভি আকারে যে ডেরিভেটিভ আমরা শিখেছি, একটা ফাংশন দুটো আলাদা ফাংশনের গুণফল আকারে যদি থাকে, তখন সেটার যে ডেরিভেটিভের রুলসটা আমরা শিখেছি, আচ্ছা অনেকে হয়তো জানো না, তার জন্য বলে রাখি, এইটার কিন্তু আমি একটা ভিডিও করেছি, ডেরিভেটিভের উপর 2টো ভিডিও করা আছে মোট। তো তোমরা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই সব জিনিসগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্কগুলো দিয়ে রাখবো। তাহলে এবার আমরা কি করব, ইউভি আকারে যে ডেরিভেটিভের নিয়ম, সেই ডেরিভেটিভের নিয়মটা প্রয়োগ করব। প্রথমে এমটাকে ধ্রুবক রেখে ভি এর ডেরিভেটিভ করলাম এম ডিভিডিটি, প্লাস এবার ভিটাকে ধ্রুবক রেখে এম এর ডেরিভেটিভ করব ডিএম ডিটি। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এখানে দেখো আমরা যেটা পড়ি সেটা এইটুকু পড়ি না। এই যে এখানে এমটা যদি ধ্রুবক হয় তাহলে তার ডেরিভেটিভ কত, যে কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ হয় 0, তার জন্য এই পার্টটা 0 হয়ে যায়, তাই না। কিন্তু বাস্তব অনেক ক্ষেত্রে দেখা যায় যে এম কিন্তু পরিবর্তনশীল হতে পারে, সেই ক্ষেত্রে আমাকে এই টোটাল জিনিসটাকেই কাজে লাগাতে হবে। যেমন রকেটের ক্ষেত্রে কি হয়, ফুয়েলটা গ্যাস আকারে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভরের পরিবর্তন ঘটছেই,
তাই না? সেই ক্ষেত্রে এই জায়গাটা কাজে লাগানো হয়। আমরা বলি না নিউটনের গতিসূত্রের ব্যাপারগুলো আছে রকেটের ক্ষেত্রে, এই সব জায়গাটা কাজে লাগানো হয়, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারগুলো তো আছেই, তো সেই জন্য আমাদের কিন্তু এটা পড়তে হবে, ঠিক আছে? মাথায় থাকে যেন। এটাই হচ্ছে নিউটনের পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার এইটার উপর বেস করে আমি একটা প্রবলেম করে নিচ্ছি, তারপরে ঘাত বল, বলের ঘাত, এইসব যে জিনিসগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। দেখো বলেছে মোটর চালিত একটি বেল্ট 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। এখানে বেগটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাহলে সমবেগে চলা মানে কি? সমবেগে চলা মানে বস্তুটার উপর কোনো বল নাই, বল না থাকলে তো সমবেগে চলে, এটা আমাদের ধারণা। কিন্তু ব্যাপারটা কি ঘটছে এবার দেখো, বলছে যদি 5 কেজি বালি প্রতি সেকেন্ডে বেল্টের উপর পড়ে তবে অতিরিক্ত কত ক্ষমতা প্রদান করতে হবে? খুব ভালো প্রশ্ন। বা ক্ষমতা প্রদান না বলে কত বল প্রয়োগ করতে হচ্ছে সেটাও কিন্তু তোমাকে কোশ্চেনে বলতে পারে। তাহলে এখানে দেখো, যেহেতু বেল্টটা সমবেগে যাচ্ছে, তাহলে তোমাদের প্রাথমিক ধারণা যে ওর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। বল প্রযুক্ত না হলে কার্য হবে না, কার্য না হলে কোনো ক্ষমতার ব্যাপারই নাই। কার্য বাই সময় মানে তো ক্ষমতা, তাই না? যেহেতু কার্যই হচ্ছে না, কিন্তু এখানে সমবেগে চলছে, এই ব্যাপারটা থেকে তোমাদের এই ধারণাটা আসতে পারে। কিন্তু ওখানে দেখো বলেছে যে বেল্টটা চলছে এভাবে, তার উপর প্রত্যেক সেকেন্ডে 5 কেজি করে বালি পড়ছে। বালি পড়ছে মানে কি? ভরটা আস্তে আস্তে বাড়ছে, ভরের পরিবর্তন হচ্ছে, আর ভরের পরিবর্তনের জন্য কিন্তু একটা ফোর্স কিন্তু এখানে ক্রিয়েট হবে, আর ফোর্স ক্রিয়েট হলেই কার্য হবে, কার্য হলেই ক্ষমতা পাবো, সেই জন্য অঙ্কটা কিন্তু দিয়েছে। তো ব্যাপারটা কি বলে দিই, এখানে আমরা একটু আগে দেখলাম পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? নিউটনের গতিসূত্রে যে প্রযুক্ত বল সেটাকে লিখতে পারি এম ডিভিডিটি প্লাস ভি ডিএম ডিটি। এইখানে এই অঙ্কটাই তোমাকে ভি এর ভ্যালুটা সমবেগ বলেছে, সেই মানটা কত বলেছে? 5 মিটার পার সেকেন্ড। আর প্রতি সেকেন্ডে দেখো 5 কেজি করে ওই বেলটার উপরে বালি পড়ছে। তার মানে এই যে ডিএমডিটি, এই ডিএমডিটি মানে কি? ভরের পরিবর্তনের হার, সেইটা কত? প্রতি সেকেন্ডে 5 কেজি। তার মানে এই ডিএমডিটি মানেই 5। এই ভ্যালুগুলো কিন্তু তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? মনে রাখতে হবে। আর এই যে ডিভিডিটি কত হবে? তাহলে ডিভিডিটি কত হবে? খুব ভালো কথা, ডিভিডিটি কত হবে? যেহেতু সমবেগ তাহলে ভিটা কনস্ট্যান্ট, তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা 0, মাথায় রাখে যেন, ঠিক আছে? তার মানে সমবেগ মানে তো তখন ত্বরণ থাকবে না, স্বাভাবিক ব্যাপার, আর ডিভিডিটি মানে ত্বরণ। তাহলে আবার এভাবে ভাবতে পারো, সমবেগ মানে বেগটা কনস্ট্যান্ট, তার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ 0 হবে। তাহলে এই ভ্যালুগুলো কিন্তু আমার কোশ্চেনে বলা ছিল, ঠিক আছে? এই ভ্যালুগুলো এখানে পুট করে প্রযুক্ত বলটা আমি বের করে নেব, তারপরে ক্ষমতায় আসছি। এফ ইকুয়াল টু, তাহলে এই টোটাল পার্টটা আমার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, যেহেতু ডিভিডিটি 0, তাহলে এটা 0 বসিয়ে দিলাম, প্লাস এখানে ভি এর মান কত? ভি এর মান সমবেগ 5 বলেছে, 5 লিখে দিলাম। আর ডিএমডিটি সেটা কত? ডিএমডিটি হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু এই ডিএম বাই ডিটি এটা কিন্তু 5 কেজি বললে হবে না, তার কারণ কি? কেজি এর নিচে টাইম আছে তো, তাহলে কেজি পার সেকেন্ড এইভাবে বলতে হবে, তাই না? 5 কেজি পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এবার এখানে আমাকে এটা বসিয়ে দিতে হবে 5। তাহলে এফ এর ভ্যালুটা কত হবে? 25 নিউটনে হলো। প্রযুক্ত বল কিন্তু আমরা পেয়ে গেলাম নিউটনে। এবার আমাকে বের করতে বলেছে যে ক্ষমতা, অতিরিক্ত কত ক্ষমতা প্রয়োগ করতে হবে। তো ক্ষমতা বের করার জন্য আমরা কি করব? দেখো, ক্ষমতা মানে আমরা কি জানি? সেটাকে আমরা পাওয়ার দিয়ে ডিনোট করি। পি ইকুয়াল টু জানি এফ ডি বাই টি,
কার্যবাহী, আচ্ছা আরও ভালোভাবে করি, W/T, এটা তো জানি W/T। W মানে আবার কি, W মানে হচ্ছে FD/T, বল ইন্টু সরণ বাই সময়, এটাও জানি। এবার সরণ বাই সময় মানে কি বলো তো, সরণ বাই সময় মানে হচ্ছে বল, এই বেগ, তাহলে FV এটা আমরা লিখতে পারি, তাই না? P সমান F ইন্টু V, এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার F এর মান জানি 25 আর V এর মানও 5, সেটা বসিয়ে দাও। তাহলে এখানে লিখে দিই, F কত পেলাম, F পেলাম 25 নিউটন, আর V এর মান হচ্ছে 5 কত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সেই ভ্যালুগুলো বসিয়ে দিলেই ক্ষমতা পেয়ে যাবো। দেওয়ার পর P = 25 × 5 মানে 125। এর যে পাওয়ারের যে এসআই একক সেটা কি ওয়াট, বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এটাই ছিল মোটামুটি তোমার নিউটনের, এই যে আমি বললাম একটা প্রবলেম করাবো, সেই প্রবলেমটাতে বুঝতে পারলে যে কিভাবে ভর পরিবর্তনের জন্য ফোর্স ক্রিয়েট হতে পারে। এটা আরও ভালো উদাহরণ আছে, যেমন ধরো তুমি যদি এরকম বলা যায় যে একটা বন্ধু তোমার সমবেগে সাইকেল চালিয়ে যাচ্ছে, আরও ভালো উদাহরণ দেওয়া যায়, তুমি হঠাৎ করে ওখানে গিয়ে ওই সাইকেলের উপর লাফিয়ে বসলে, তাহলে তোমার ওই বন্ধুটাকে এবার সাইকেল চালাতে বেশি বল প্রয়োগ করতে হবে কি হবে না? বা যখন বসলে তখন কি হলো, তখন তোমার ওই যে বন্ধুটার সাইকেলের ব্রেকটা কিছুটা হলেও কমবে তো, না কমবে না? এই যে ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভর পরিবর্তনশীল হতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা এটা শিখতে হবে। এখানে তোমাকে এই বিভিন্ন ট্রামগুলো দিয়ে দেবে এবং নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু তোমাকে বের করতে দিতে পারে পরীক্ষার সময়, ঠিক আছে। তো এই হয়ে গেল মোটামুটি অঙ্ক। এবার আমরা করব কি, এবার আমরা করব বলের ঘাত আর ঘাত বল, এই বিষয় দুটো কি সেটা করে নেব, দিয়েই আজকের ভিডিও শেষ সমাপ্ত করব। এবং আর একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু সবচেয়ে এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে কপি কল, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা হেডিং লাগাও বলের ঘাত। বলের ঘাত ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে একটা ফোর্স, বলের ঘাত মানে হচ্ছে একটা ফোর্স, তুমি যখন কোনো একটা বস্তুর ওপর দীর্ঘক্ষণ সময় ধরে প্রয়োগ করবে, কিন্তু ফোর্সটা কিন্তু খুব একটা বিশাল হাই মানের ফোর্স, বিশাল বৃহৎ মানের একটা ফোর্স তা নয়, একটা সে পরিবর্তনশীল বল হতে পারে বা এমনি একটা কনস্ট্যান্ট ফোর্স হতে পারে, কোনো একটা বস্তুর ওপর তুমি প্রয়োগ করছো। যেমন আমার এখানে আমি কথা বলছি, আমি ঘরের মেঝের ওপর দাঁড়িয়ে আছি, আমার নিজস্ব একটা ওয়েট আছে, সেই ওয়েটটা আমি কিন্তু মেঝের ওপর প্রয়োগ করছি। আমি মোটামুটি প্রায় 30-32 সেকেন্ড ধরে ভিডিওটা করছি, তো এইখানেই দাঁড়িয়ে ভিডিওটা করছি। তাহলে আমার যে ওয়েটটা, সেই ওয়েটটা তো মেঝের ওপর প্রযুক্ত হচ্ছে, তাহলে আমার ওয়েট একটা কনস্ট্যান্ট বল, সেই বলটা কিন্তু মেঝের ওপর প্রযুক্ত হচ্ছে কতক্ষণ ধরে, প্রায় 30-32 সেকেন্ড ধরে প্রযুক্ত হচ্ছে। তাহলে এই যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা থেকেই আমরা কিন্তু বলের ঘাতের উদ্ভব। সেটা কি, সেটা হচ্ছে বলের ঘাতটাকে এইভাবে ডিফাইন করা হয় যে কোনো একটা বস্তুর ওপর একটা বল প্রয়োগ করা হলো, দীর্ঘ একটা সময়, নির্দিষ্ট সময় ধরে প্রয়োগ করা হচ্ছে, সেই বলটা পরিবর্তনশীল হতে পারে বা ধ্রুবক বল হতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। পরিবর্তনশীল বলের ক্ষেত্রেও হতে পারে বা কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রেও হতে পারে। প্রয়োগ করা হলো, এটা নির্দিষ্ট সময় ধরে প্রয়োগ করা হলো। তাহলে এই যে বলটা, প্রযুক্ত বলটা আর সময়টা, যতক্ষণ সময় ধরে বলটা প্রয়োগ করা হচ্ছে, সেই দুটোর গুণফলকে আমরা বলে থাকি বলের ঘাত। তাহলে কি বললাম, কোনো একটা বস্তু আছে এরকম, সেটার উপর আমি একটা বল প্রয়োগ করলাম, টাইম কত, টি সময় ধরে একটা বল কন্টিনিউয়াস প্রয়োগ করলাম। এই ফোর্সটা ক্যান বি কনস্ট্যান্ট, ক্যান বি ভেরিয়েবল, ঠিক আছে, ধ্রুবক হতে পারে বা পরিবর্তনশীল হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন যে ব্যাপার সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে একটা বলটাকে প্রযুক্ত হতে হবে। তো এই যে সময় আর বল, এদের যে গুণফল, সেটাকে আমরা নতুন একটা ট্রাম দিলাম, সেটা ট্রামটা কি, বলের ঘাত। তাহলে বলের ঘাত মানে কি বললাম, বলের ঘাত মানে হচ্ছে প্রযুক্ত বল ইনটু সময়, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অনেক সময় বলের ঘাতের সংজ্ঞা কিন্তু পরীক্ষায় জানতে চাই, যেহেতু এই জিনিসগুলো একটু নতুন জিনিস, পরীক্ষায় কিন্তু জানতে চাই। তো বলের ঘাত মানে কি বললাম, প্রযুক্ত বল এবং সময়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে আমরা কিন্তু এই বলের ঘাতের একক মাত্রা এগুলো বের করব। তাহলে বলের ঘাতের
সিজিএস একক কী হবে? সিজিএস একক বলের প্রযুক্ত বলের একক হচ্ছে ডাইন, আর সময়ের একক সেকেন্ড, ডাইন সেকেন্ড। আর এসআই একক কী হবে? এসআই একক হবে নিউটন সেকেন্ড। ঠিক তো? এবার আমরা দেখব এই যে বলের ঘাত, এই বলের ঘাতের সঙ্গে ভরবেগের কি সম্পর্ক আছে। বলের ঘাতের সঙ্গে আচ্ছা মাত্রাটাও বের করে দিই। মাত্রা যদি বের করি, এখানে বলের মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, আর এখানে এ টি। ঠিক তো? তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, এটা হয়ে গেল তোমার মাত্রা, মাত্রীয় সংকেত। এবার আমরা এই বলের ঘাতের সঙ্গে ভরবেগের কি সম্পর্ক সেটা একটু দেখে নেব। দেখো প্রযুক্ত বল, বল মানে আমরা কি লিখতে পারি? আমি মানে সাংকেতিক ভাষায় লিখছি। বল মানে লিখতে পারি এফ, আর সময় মানে লিখতে পারি টি। ঠিক তো? লিখলাম। এফ মানে এবার কি লিখতে পারি? এফ মানে লিখতে পারি এম ইন্টু এ লিখতে পারি ইন্টু টি। এ মানে কি লিখতে পারি গো? এ মানে লিখতে পারি ভি বাই টি, লিখতে পারি না? বেগ বাই সময়। ঠিক তো? ইন্টু টি। বা তুমি যদি মনে করো এখানে ইউ মাইনাস ভি বাই টি লিখবো, তাও লিখতে পারো ইউ মাইনাস ভি বাই টি, এটা লিখতে পারি। এ মানে ত্বরণ মানে। এবার এইটি কেটে গেল, তাহলে এম ইউ মাইনাস ভি, এটাই তো হলো যে বলের ঘাত। বলের ঘাত মানে আমরা কি দেখতে পেলাম? ভরবেগের পরিবর্তন দেখতে পেলাম। তাহলে একটু আগে যে এককগুলো আমি বের করলাম, নিউটন সেকেন্ড, ডাইন সেকেন্ড, সেইগুলো যদি দেওয়া থাকে, যদি বলা হয় ওইগুলো কোন ভৌত রাশির একক, সেক্ষেত্রে দেখা গেল বলের ঘাত কথাটা উল্লেখ নাই, ভরবেগ দেওয়া আছে, তোমাকে কিন্তু ভরবেগটা অ্যান্সার করে আসতে হবে। এর জন্যই কিন্তু এটা করা। ঠিক আছে? তাহলে তোমাকে পরীক্ষায় কী কোন প্রশ্ন আসতে পারে? বলের ঘাত কাকে বলে দেখাও, যে বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? তাহলে কি বললাম? এই যে বলের ঘাত, এই বলের ঘাতটা কি করে? এই বলের ঘাতটা একটা বস্তুর ভরবেগের পরিবর্তন করে। ঠিক আছে? যে একটা বস্তুর ওপর একটা নির্দিষ্ট সময় ধরে যখন বল প্রয়োগ করা হবে, সেই বলটা আর সময়টার গুণফলটা অ্যাকচুয়ালি ওই বস্তুটার ভরবেগের কি পরিবর্তন হলো সেটার সঙ্গে সমান। সেটা কিন্তু আমি এখানে প্রমাণ করে দেখালাম। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি এই যে বলটা, এটা এতক্ষণ ধরে আমরা যেটা করছিলাম সেটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্সের জন্য করছিলাম। ঠিক আছে? বলটা, যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলটা একটা ধ্রুবক বলের জন্য করছিলাম। কিন্তু যদি এই বলটা পরিবর্তনশীল বল হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ওই টোটাল যে অংশটা, টোটাল যে টাইমটা, সেই টাইমটাকে ছোটো 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 পার্টে ভেঙে নেব। ঠিক আছে? এবং যখনই ছোটো ছোটো পার্টে ভেঙে নেব, সেই প্রত্যেকটা ছোটো ছোটো পার্টের জন্য কিন্তু ফোর্সটা তখন আবার কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ আমি যে বলটা প্রয়োগ করছি, বলটা তো পরিবর্তন হচ্ছে, সেটা মেনে নিচ্ছি পরিবর্তন হচ্ছে, কিন্তু খুবই সূক্ষ্ম সময়ের জন্য যদি ধরি, সেই বলটা খুবই সূক্ষ্ম সময়ের জন্য কোনো না কোনো একটা ভ্যালু থাকবে, সেটাই সেইটুকু ভ্যালুর জন্য কনস্ট্যান্ট ধরতে পারি। ঠিক আছে? ধরে নিলাম অ্যাজ ফর এক্সাম্পল, আমি ধরো এরকমভাবে একটা ফোর্স প্রযুক্ত হচ্ছে, এদিকে আমি দেখাচ্ছি টাইম আর এদিকে দেখাচ্ছি ফোর্স। এই ফোর্সটা দেখো, টাইম পরিবর্তন হলে ফোর্সটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? আমি একটা ছোট্ট অংশ ধরে নিচ্ছি, এইটুকু হচ্ছে ডিটি ধরে নিলাম, আর এইখান থেকে এইটুকুর জন্য যে ফোর্সটা, সেটা তুমি F0 ধরে নিতে পারো বা Fও ধরে নিতে পারো, যা খুশি ধরে নাও। এই জায়গাটায় যে ফোর্সটা, সেটা F ধরে নাও। ছোট্ট একটা অংশ, যেই জায়গাটায় ফোর্সটা পরিবর্তন হচ্ছে না বললেই চলে। এবার আমি কি করবো? এইটুকুন অংশের জন্য বলের ঘাত বের করবো, কিন্তু গোটাটার জন্য ইন্টিগ্রেশন করে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, এই ভর বলছি, বলের ক্ষেত্রে বলের ঘাত সেটা কি হবে? সেটা হবে ইন্টিগ্রেশন 0 to t f dt। ঠিক আছে? এইটুকু ছোট অংশের জন্য এই হয়ে গেল তোমার পরিবর্তনশীল বলের জন্য। ঠিক আছে? আমরা তো জানি যে বল ইন্টু সময় মানেই হচ্ছে বলের ঘাত। আমি কি করলাম? এখানে ছোট একটা অংশ নিলাম, সেই ছোট অংশের জন্য প্রযুক্ত যে এটা ফোর্সটা, সেটা কনস্ট্যান্ট। ঠিক আছে? আর এইটুকু টাইম, সেই দুটোর গুণফল, সেটা হচ্ছে তোমার ওইটুকু টাইমের জন্য বলের ঘাত। এবার আমি ইন্টিগ্রেশন করে দিয়েছি, টোটালটা যোগ করে দিয়েছি, সেটা হচ্ছে টোটাল যতক্ষণ ধরে বলটা প্রযুক্ত হয়েছে সেটার জন্য বলের ঘাত, মোট বলের ঘাত পেয়ে গেলাম। ঠিক আছে? এইবার একটা কথা, এই যে বলের ঘাত আমি পেলাম, সেটা অ্যাকচুয়ালি কী পেলাম? অ্যাকচুয়ালি এই যে গ্রাফটা আমি দেখিয়েছি, প্রযুক্ত বল আর সময়ের যে গ্রাফটা দেখেছি, সেই গ্রাফের কি ইন্ডিকেট করছে? এটা তুমি ভালো করে দেখো তো, এইটুকু হচ্ছে এফ
আর এইটা হচ্ছে এফের একটা ভ্যালু, ঠিক আছে, মাঝামাঝি ধরাই ভালো, ঠিক আছে, মাঝামাঝির তার কারণ এদিকেও বা পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে এফ। আর এই যে অংশটা এইটা হচ্ছে ডিটি, তাই না? তাহলে এই যে এফ ডিটি মানে কি, এইটুকু অংশের ক্ষেত্রফল পাচ্ছি না, ক্ষেত্রফলই পাচ্ছি। তুমি শুধু পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি তাই না, যদি একটা বল হয়, কনস্ট্যান্ট ফোর্স হয়, সেক্ষেত্রেও কিন্তু তাই। ধরো এটা একটা কনস্ট্যান্ট ফোর্স, সেই ক্ষেত্রে এইটা এই যে টাইম এদিকে আর এদিকে ফোর্স দেখানো হলো, তাহলে এই যে অংশটা, এই অংশটার মানেই তো এফ ইন্টু টি, তাই না? আমি এখানে লিখে দিচ্ছি এফ ক্রস টি, এটা মানেই তো তাই। এটা হচ্ছে এইটুকু এফ আর এইটুকু টি, তাহলে বল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই তো ক্ষেত্রফল পাই। তাহলে সব ক্ষেত্রেই তাই, এই ক্ষেত্রে মানে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলো বা কনস্ট্যান্ট বলের ক্ষেত্রে বলো, দুই ক্ষেত্রে কিন্তু এই বলের ঘাত অ্যাকচুয়ালি ওই যে লেখচিত্র, সেই লেখচিত্রের এরিয়াটাকেই ডিনোট করে, ঠিক আছে? তাহলে মোটামুটি বলের ঘাত সম্বন্ধে যা বলার ছিল সব বলে দিলাম। এইবার আমরা ঘাত বল সম্বন্ধে একটু জেনে নেব, দিয়ে আজকে ভিডিও শেষ। ঘাত বল ব্যাপারটা কি, ঘাত বল আর বল বিষয়টা একই। আমরা এতক্ষণ ধরে যে বল বল পরে আসছিলাম সেটা অ্যাকচুয়ালি ঘাত বল। মানে ধরো একটা বৃহৎ মানের একটা ফোর্স খুব অল্প সময় ধরে একটা বস্তুর ওপর প্রযুক্ত হলো। অ্যাজ ফর এক্সাম্পল, যখন কোনো হাতুড় দিয়ে একটা গজাল পোতা হয়, দেখবা ধাম দিয়ে মারা হয়, তাই না? একটা বড় মানের ফোর্স খুব অল্প সময় ধরে কিন্তু হাতুড়টার উপর অ্যাক্ট করছে, এই গজালটার উপর অ্যাক্ট করছে। তো এই ধরনের যে ফোর্সগুলো আছে সেগুলোকে আমরা ঘাত বল বলে থাকি। এর বাইরে এখানে আর কিছু নাই। তাহলে ঘাত বল কি, একটা বড় মানের ফোর্স যেটা কিনা খুব কম সময় ধরে কোনো একটা বস্তুর উপর অ্যাক্ট করে, কাজ করে, সেটাকে আমরা ঘাত বল বলে থাকি। তাহলে এ তো এতক্ষণ ধরে যে বল বল পড়ে আসছিলাম সেটা মানে অ্যাকচুয়ালি ঘাত বল, তাই না? আর বলের ঘাত ব্যাপারটা কিন্তু আলাদা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো পরের দিনে আমরা এই যে বলের ঘাতটা পড়লাম, সেই বলের ঘাতের যে গ্রাফ রিলেটেড একটা প্রবলেম করব প্রথমে, দিয়ে কপি কল যে ব্যাপারটা আছে, কপি কলের থিওরি দুটো আছে, তোমার থিওরি আছে, সেই দুটো পড়িয়ে নিয়ে কপি কলের রিলেটেড দু একটা প্রবলেম করে নেব পরের দিন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিজয়া।